নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে নভেম্বর মতুয়া গড় গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সভা করলেন, পদযাত্রা করলেন, নানা রকম কথা বললেন, তার মধ্যে আবোল তাবোলের সংখ্যাই বেশি। দেখুন, দিদিমণি তার রাজনৈতিক জীবনের সূচনা লগ্ন থেকেই নানাজনকে প্রতিপক্ষ ঠাউরেছেন, কখনো কাল্পনিক প্রতিপক্ষ ঠাউরেছেন। 25শে নভেম্বর মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে শুনতে বেশ মজাই পেলাম, একেবারে 200 মজা। নির্বাচন কমিশন, বিজেপি তার ঘোষিত প্রতিপক্ষ, এটা নিয়ে বলার কোনো অপেক্ষা নেই। তিনি তোপ দাগছেন, নিশানা করছেন, কমিশনের সিইও কে কার্যত তুলোধনা করছেন। কয়েকদিন আগেই বলেছিলেন, নবান্নে মুখ্য সচিব বসেছিলেন যে রাজ্যের কমিশনের যে সিইও তার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ আছে। তার মুখ্য সচিবই মনোজ আগরওয়ালের কমপ্লায়েন্স রিপোর্টে স্বাক্ষর করেছেন। খাদ্য দপ্তরের সচিব ছিলেন মনোজ আগরওয়াল, তাকে কেন কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল? এত সিনিয়র অফিসার, অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার। আসলে খাদ্য দপ্তরের ওই দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বালু মল্লিকের দুর্নীতিতে তিনি সায় দেননি, সেই জন্যই তার উপর শাস্তির খাড়া নেমে আসে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বালু মল্লিকের ইশারায় মুখ্যমন্ত্রী কাজটা করেছেন। তাহলে বালু মল্লিকের ক্রেডেনশিয়াল কি এখন পশ্চিমবঙ্গের একটা সদ্য জন্মানো শিশুও জানেন। কদিন আগে পার্থ চট্টোপাধ্যায় যখন জেল টেল থেকে বাড়ি ফিরলেন, বাংলা সংবাদ মাধ্যম হামলে পড়েছিল পার্থ কি করছেন, পার্থ কি করবেন, এই সব নিয়ে। নির্লজ্জতারও একটা সীমা থাকে। তো পার্থর মতো একটা মাতৃজঠরের লজ্জা, তাকে নিয়ে বাংলা সংবাদ মাধ্যমের আধেকলেপনা, হ্যাংলামি, এটাই প্রমাণ করে যে আমাদের নৈতিক অবস্থানটা কতটা নিচে নেমে গেছে, কতটা দুর্বল হয়েছে। যদিও পার্থবাবু একটা কথা বলেছিলেন যে বালু যদি রাজনীতি করতে পারে তাহলে আমি কেন পারবো না, আমার সাসপেনশন কেন প্রত্যাহার হবে না? ওই কলরা কাতু ঠিকই বলেছিলেন, কারণ বালু মল্লিক কালকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন লোকজন জড়ো করার ক্ষেত্রে। উনি দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক না, দিদিমণির ভাষায় অত্যন্ত স্নেহের। তা ইডি গ্রেপ্তার করেছিল তো কি আছে, এখন তো জামিনে মুক্ত, তাই সমহিমায় বালু মল্লিক। কিন্তু মুখ্যমন্ত্রী কাল একটা কল্পিত প্রতিপক্ষকে খাড়া করলেন। সে কোনো মানুষ নয়, সে কোনো প্রতিষ্ঠানও নয়, সেটা নিছক একটা উড়ান বা হেলিকপ্টার। তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেননি। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, নির্বাচন তো এখনো বাকি আছে, এই চক্রান্ত শুরু হয়ে গেল, আমাকে যেতে দিল না। ভালোই হলো, আমি গাড়ি করে এলাম, নিবিড় জনসংযোগ হলো। আসলটা কি? এটিসির ক্লিয়ারেন্স পাওয়া গিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলে, দুটো হেলিপ্যাডও নির্মাণ হয়েছিল, কিন্তু যে সংস্থাটি হেলিকপ্টারটি লিজে দিয়েছে রাজ্য সরকারকে, তারা ফুয়েলিং আর মেনটেনেন্স করে এবং একই সঙ্গে হেলিকপ্টারকে ম্যান করার জন্য যে লোকজনের দরকার সেটা রাজ্য সরকার প্রোভাইড করে। প্রতি বছর একটা ইন্স্যুরেন্স তো রিনিউ করতে হয়, সেটা করা হয়নি। তা আমার বক্তব্য, রাজ্যের পরিবহন দপ্তর কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? মুখ্যমন্ত্রী হেলিকপ্টারটা ব্যবহার করেন, তারা জানেন না যে এই হেলিকপ্টারটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং একই সঙ্গে ইন্স্যুরেন্স করতে হয়, প্রতি বছর একটা প্রিমিয়াম দিতে হয়? সেই দায়িত্বটা সংস্থাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কি পরিবহন দপ্তরের নেই? সংস্থাটির ত্রুটি আছে, তাদের এটা গুরুত্ব দিয়ে করা উচিত, যেহেতু মুখ্যমন্ত্রী এই হেলিকপ্টারটি ব্যবহার করেন। তারা করেননি, তাদের দোষ আছে।
কিন্তু রাজ্যের পরিবহন দপ্তর কি করছিল? তারা রিমাইন্ডার দেয়নি যে অমুক তারিখে রিনিউয়ালের ডেট, আপনারা রিনিউ করবেন আগে থেকে, যাতে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কোনো সমস্যা না হয়। ঠিক সেটাই হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চক্রান্তের গল্প ভাবলেন। বলেননি যেটা বিজেপির চক্রান্ত, কিন্তু হাব্বা হচ্ছে এই ওনাকে হেলিকপ্টারে ব্যবহার করতে পারলেন না, এটার পেছনেও চক্রান্ত। এই যে চক্রান্তের গল্প তৈরি করা, কল্পিত প্রতিপক্ষকে খাড়া করা, তাকে নিশানা করা, মুখ্যমন্ত্রীর দীর্ঘ 4 দশকেরও বেশি রাজনীতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। এখনো তিনি তার পুরনো অভ্যাসটা ছাড়তে পারেননি। এবার আর কোনো প্রতিষ্ঠান নয়, কোনো রাজনৈতিক দল নয়, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নয়, নিছক একটা হেলিকপ্টারই হয়ে উঠল তার প্রতিপক্ষ। শুভেন্দু খুব রসিকতা করে বলেছেন যে দিদিমণিকে তো দেখেছি 98-99 সালে, তখন তার লড়াকু মনোভাবের শরিক আমরাও ছিলাম, সম্মান করতাম। এখন তিনি একটু পথও আর গাড়িতে যেতে চান না, হেলিকপ্টার পাননি বলে খুব দুঃখ হয়েছে। মামাটি মানুষের সরকারের একই পরিণতি, কটাক্ষ করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ওই কল্পিত প্রতিপক্ষকে সামনে এনে হাজির করলেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তারপর মুখ্যমন্ত্রী ভাষণ আমি শুনেছি, অনেকেই শুনেছেন, যা বলেন তিনি তাই বলেছেন, নতুন কথা নেই। আমি আগেও বলেছিলাম সিএ নিয়ে সতর্ক করবেন, সিএ তে যাতে মতুয়া ভাই বোনেরা আবেদন না করেন সেই জন্য ভয় দেখাবেন। দিদিকে জানেন না যে নাগরিকত্ব মতুয়াদের দীর্ঘদিনের দাবি, সেটা পূরণ হয়েছে। সিএ এর বিধি প্রণয়ন হয়েছে, 500 জন এখন অব্দি নাগরিকত্ব পেয়েছেন। তাই মতুয়ারা যদি আবেদন করেন নাগরিকত্বের জন্য, তারা করলে উপকৃতই হবেন। দিদিমণি এটাও বলেছেন, কমিশন কি বলেছে যে সিএ তে আবেদন করলে আপনার ভোটাধিকার থাকবে না? কমিশন বলেনি। তবে এটাও দিদিমণি জেনে নিন, কোনো মতুয়ার ভোট বাদ যাবে না, তাদের নাম তালিকা থেকে বাদ যাবে না। তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তারা বাংলাদেশ ছেড়ে এখানে এসেছিলেন। শরণার্থী আর অনুপ্রবেশকারী এক নয়। দিদিমণি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেন, তাদের সঙ্গে মতুয়া ভাই বোনদের গুলিয়ে ফেলবেন না। তারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। তাই সিএএ নিয়ে আবার আতঙ্ক তৈরি করলেন, এটা প্রত্যাশিতই ছিল। এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে দিলেন, পদযাত্রা করলেন। সে তো লোক ভালোই যাবে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, শাসক দল সংগঠিতভাবে লোকজন তো জড়ো করবেই। কিন্তু ওই বললাম, সংগঠিতভাবে লোকজন জড়ো করা আর স্বতঃস্ফূর্ত লোকজনের উপস্থিতি, দুটোর ফারাক আছে। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করছেন, সেখানে কিন্তু ওই সংঘবদ্ধভাবে পরিকল্পনা করে লোকজন নিয়ে আসা হচ্ছে না। বিজেপির যেখানে যেরকম সাংগঠনিক ক্ষমতা, সেখানে তারা চেষ্টা করছে, কিন্তু প্রচুর এমনি মানুষও আসছেন, সাধারণ মানুষ শুনতে। ঠিক যেমন 2009-এর পর থেকে মুখ্যমন্ত্রী, মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে বাংলার মানুষ তার সভা সমাবেশে যেত। শুধু তৃণমূলের লোকজনই নয়, সাধারণ মানুষও শুনতো বিরোধী নেত্রী কি বলছেন। এখন শুভেন্দুবাবুর কথা শুনছেন, বিরোধী নেতা কি বলছেন। আর শুভেন্দু তো ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক লড়াইটা করছেন, এবং সেই জন্য তার একটা জনপ্রিয়তা বেড়েছে। 400 কিলোমিটার ট্রাভেল করেন অন অ্যান অ্যাভারেজ। তিনি তো আর হেলিকপ্টার চড়ে ঘোরেন না। তা মাননীয় মুখ্যমন্ত্রীর মামাটি সরকার, মানুষের সরকার, তার প্রধান একদিন হেলিকপ্টারে উঠতে পারলেন না বলেই চক্রান্ত খুঁজে পেলেন, প্রতিপক্ষ ঠাউরালেন। আর একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী, যেটা অনেকেই বলছেন যে প্রচুর নাম বাদ যাবে, বিজেপি নেতারা 1 কোটি নাম বাদ যাবে বলছেন। মুখ্যমন্ত্রী কি বললেন? খসড়া তালিকা প্রকাশের পর কিন্তু সাংঘাতিক ঘটনা ঘটবে। অর্থাৎ তিনি বুঝতে পেরে গেছেন যে বহু নাম বাদ যাবে খসড়া ভোটার তালিকায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার মধ্যে মৃত ভোটারের সংখ্যাও ধরুন কম করে 40 লক্ষ হবে। মাল্টিপল এন্ট্রি,
এই সংখ্যাও কম হবে না। আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না এমন ভোটারদের সংখ্যাও কম হবে না। 20 লক্ষ ফর্ম এখনো পর্যন্ত কমিশন দিতে পারেনি মানে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার উপরে তো অনুপ্রবেশকারীরা আছে, রোহিঙ্গারা আছে, সবই। বহু অনুপ্রবেশকারী কিন্তু এবার আর এসআইএল এর ফর্ম ফিল আপ করবেন না। তাহলে বক্তব্য ঠিক আছে, নাম বাদ গেলে বাদ যাবে, কিন্তু এই মুহূর্তে তো আমি আর অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ওই ডিটেনশন ক্যাম্পে যাব না, আমি ভারতের জনসমুদ্রে মিশে যাব, তারপরে দেখা যাবে। ভোটাধিকার থাকুক বা না থাকুক আমার কিছু এসে যায় না। সংখ্যাটা বিপুল হবে, সেটা মুখ্যমন্ত্রী আন্দাজ করেছেন। সেই জন্য ওই একটা কথা তিনি বললেন, খসড়া তালিকা প্রকাশের পর কিন্তু সাংঘাতিক পরিস্থিতি তৈরি হতে পারে, তার সরকার সবাইকে সহায়তা করবে শংসাপত্র জোগাড়ের জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী মেনে নিলেন যে প্রচুর নাম বাদ পড়বে। বিজেপির নেতারা নানা রকম দাবি করছেন, সেটা তারা ব্যক্তিগত দাবি করছেন, আমি ওর মধ্যে ঢুকবো না। কিন্তু রাজ্যের প্রাক্তন সিইও নির্বাচন কমিশনের 98 এবং 99 লোকসভা নির্বাচন যিনি রাজ্যের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রাক্তন আমলা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য জহর সরকারও বলেছেন ন্যূনতম 70 লক্ষ, ম্যাক্সিমাম 1 কোটি পর্যন্ত নাম বাদ যেতে পারে। আমার ব্যক্তিগত ধারণা 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। তাই মুখ্যমন্ত্রী বলেছেন সাংঘাতিক ঘটনা ঘটবে খসড়া তালিকা প্রকাশের পর, তার সরকার সহায়তা করবে শংসাপত্র জোগাড় করার জন্য। আবার বললেন কি, যারা 2024-এ ভোট দিয়েছে তাদের প্রত্যেকের নাম থাকতে হবে। কেন? মৃত ভোটাররাও তো ভোট দিয়েছেন, তাদের ওই ভোট দেওয়া হয়েছে। মাল্টিপল এন্ট্রি যাদের, তারা এখানে ভোট দিয়েছেন, অন্য জায়গায় ভোট দিয়েছেন। তাহলে পাণ্ডবেশ্বরের ওই মহিলা মায়ারানী না কি নাম, তার নাম তো 40 জায়গায় ছিল, তিনি 40টা জায়গায় ভোট দিয়েছেন। অনুপ্রবেশকারীদের নথিপত্র তৈরি করে তাদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে, তারাও ভোট দিয়েছেন, এবার তারাও ভোট দেবেন। হয় নাকি? মুখ্যমন্ত্রী বলবেন আর কমিশন মেনে নেবেন? এটা তো হবে না। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, নির্ভুল। তার জন্য কমিশনের যা করার তাই করুক। মানুষ চাইছে একটা এসআইআর, একটা নির্ভুল ভোটার তালিকা, মৃত ভোটার, মাল্টিপল এন্ট্রির ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের নাম যেন সেই তালিকায় না থাকে। আমাদের দেশের সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আমাদের দেশের ভোটারদের দ্বারা, সেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো স্থান নেই। এটাই হবে। সেই জন্যই মুখ্যমন্ত্রী আতঙ্কগ্রস্ত হয়ে প্রলাপ বকছেন, মতুয়াদের বিভ্রান্ত করলেন সিএএ নিয়ে। উনি জানেনই না নাগরিকত্বটা মতুয়াদের কাছে কতটা কাঙ্ক্ষিত। আর সব থেকে আমার মজা লেগেছে, আবার ওই কল্পিত প্রতিপক্ষ তৈরি করলেন, এবার হেলিকপ্টার। দেখুন, আমার প্রতিবেদন তো আপনারা দেখেন, অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন, আমি তার জন্য কৃতজ্ঞ। আপনারা যখন দেখবেন তখন আপনাদের ওই সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, ওটাতে ক্লিক করলে আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। আপনাদের সহায়তা প্রয়োজন, অনেকে সহায়তা করছেন, তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি আগামী দিনে আপনাদের এই সহযোগিতা থেকে কখনো বঞ্চিত হব না। সংবিধান দিবস তো পালন হবেই। মুখ্যমন্ত্রীও বিবৃতি দিয়েছেন, বড় বড় কথা বলবেন। এখন তো সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়ানো ওই বিরোধী রাজনেতাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। রাহুল গান্ধীকে দেখে শিখেছেন। আচ্ছা, আমাদের দিদিমণি কতটা সংবিধান মানেন? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার এখতিয়ার কি, তার কর্তব্য কি, সেটা সংবিধান জানিয়ে দিয়েছে 334 থেকে 339 ধারায়। আবার জনপ্রতিনিধিত্ব আইনের বলা আছে নির্বাচন কমিশনের কি ক্ষমতা। মুখ্যমন্ত্রী সংবিধান হাতে শপথ নিয়েছেন, তার মন্ত্রিসভার সদস্যরা নিয়েছেন। তাহলে তিনি সংবিধান হাতে শপথ নিয়েছেন, একটা নির্বাচিত সরকার কিভাবে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পদে পদে চ্যালেঞ্জ করেন, পদে পদে অসহযোগিতা করেন?
তাহলে তিনি যে সংবিধান মানেন না, তার সব থেকে বড় প্রমাণ মুখে সংবিধানের কথা বলেন, কার্যক্ষেত্রে তিনি সংবিধান কি মানেন? যদি মানতেন, নির্বাচন কমিশনকে এই উদ্যোগে সর্বান্তকরণে সমর্থন করতেন। সেটা না করে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চোখ রাঙাচ্ছেন, চ্যালেঞ্জ করছেন। এরকম কত এক্সাম্পল দেব যেখানে তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। আর মজা হয়েছিল 4 নভেম্বর, যখন আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে 4 কিলোমিটার পদযাত্রা করে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এলেন। দিদিমণি হাতে সংবিধান নিয়ে হাঁটলেন। তার কয়েক কদম পিছনে হাল ফ্যাশনের পোশাক আশাক পরে তার এয়ার অ্যাপারেন্ট হাঁটছিল, যাকে অনেকেই বলেন পশ্চিমবঙ্গের এখনকার সঞ্জয় গান্ধী। তিনি সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী এই রাজ্যে। অনেকেই বলেন, বিরোধীরাও বলেন যে সরকারি প্রশাসনের অভ্যন্তরে তার ছায়া দিনে দিনে দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু তিনি কোনো সাংবিধানিক পদে নেই, কোনো মন্ত্রীও নন। তাহলে সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী কি নন তিনি? এবং তাকে সরাসরি এয়ার অ্যাপারেন্ট হিসাবে প্রমোট করছেন দিদি। এর থেকে বড় সংবিধান লঙ্ঘনের ঘটনা আর কোথায় আছে? তাই সংবিধান দিবসে দিদিমণিরও আয়নার সামনে দাঁড়িয়ে একবার সেলফ ইন্ট্রোস্পেকশন করা খুব জরুরি, যে তার হাতে সংবিধান আদৌ সুরক্ষিত কিনা।